আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা দুইটা টপিক দেখব, একটা হচ্ছে ফরম্যাট আর একটা হচ্ছে কপি পেস্ট। তো এখানে আপনারা জানেন যে আমাদের বেসিক্যালি হচ্ছে এক্সেলের যে সেলগুলো থাকে, মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা যে কলাম এবং কলামের পাশাপাশি যে রোগুলো এবং প্রত্যেকটা যে সেল, এই সেলগুলোতে বাই ডিফল্ট হচ্ছে একটা ফরম্যাট থাকে যেটা হচ্ছে জেনারেল ফরম্যাট। তো নর্মালি আমরা যখন কোনো একটা টেক্সট লিখি অথবা কোনো একটা নাম্বার লিখি, তো সেগুলো হচ্ছে জেনারেল ফরম্যাটে লেখাটা হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন একটা ডেট লিখতেছেন, তো ডেট লেখার ক্ষেত্রে অনেক সময় সেটা ডেট ফরম্যাট অটোমেটিক ফরম্যাট হয়ে যায় যখন সেটা ওই ফরম্যাটের মধ্যে পড়ে। যেমন আমি যদি এখানে একটা কিছু লিখি, সো এটা কিন্তু দেখেন যে এই টেক্সটটা কিন্তু টেক্সট ফরম্যাটে আছে। আচ্ছা, এই সেলটাকে মানে এই কলামটাকে যদি একটু বড় করি তাহলে দেখতে পারবেন যে নর্মালি টেক্সটগুলো কি হয়। আচ্ছা, আমি যদি একটু গ্রিড লাইনটাকে একটু অন করে দেই এখান থেকে, যাতে এগুলো দেখা যায়। তো এই যে যখন আমরা কোনো টেক্সট লিখবো তখন সেটা বাম পাশ থেকে আসে, এবং যখন আমরা কোনো নাম্বার লিখবো তখন সেটা ডান পাশ থেকে আসে। তো এখন কথা হচ্ছে যে এগুলো কিন্তু আপনি চাইলে এখানে যে অপশনগুলো আছে, অর্থাৎ যে অ্যালাইনমেন্টের যে অপশন আছে, অ্যালাইনমেন্ট থেকে কিন্তু আপনি এটা মিডিল অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন, অথবা লেফট অ্যালাইন করতে পারেন। বাট ব্যাপারটা হচ্ছে যে নর্মালি বাই ডিফল্ট হচ্ছে টেক্সটগুলো বাম পাশ থেকে আসে এবং মানে নাম্বারগুলো হচ্ছে ডান পাশ থেকে আসে। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখছেন যে যখন আমরা জেনারেল ফরম্যাটে কোনো জিরো দিয়ে কোনো কিছু শুরু করি তখন কিন্তু জিরোটা আসে না। এটার না আসার রিজনটা হচ্ছে যেহেতু জেনারেল ফরম্যাটে এটা বাই ডিফল্ট সেট করাই আছে যে জিরোটা আসলে এটা কাউন্ট করে না। যেমন আমরা জানি যে যখন কোনো একটা নাম্বারের বাম পাশে কোনো জিরো থাকে সেটার কিন্তু কোনো ভ্যালু নাই, তাই না? সো এই ভ্যালু না থাকার কারণে কিন্তু আপনি যতই বাম পাশে জিরো দেন না কেন, সে জিরোটাকে ধরবে না, সেটাকে কাউন্ট করবে না জেনারেল ফরম্যাটে। এখন অনেক সময় আমাদের বাম পাশের এই জিরোগুলো প্রয়োজন হয়, বিশেষ করে যখন আমরা কোনো একটা নাম্বার লিখি, ফোন নাম্বার 017 সামথিং, সো এরকম নাম্বার লেখার ক্ষেত্রে কিন্তু জিরোটা প্রয়োজন হয়। তো এখন কথা হচ্ছে এই জিরোটা আমি কিভাবে দিতে পারি, সো তখন আমাদেরকে কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করা লাগে। আবার অনেক সময় আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে যে আমি চাচ্ছি যে এই 15% আকারে দেখাবে, আবার অনেক সময় আমরা চাচ্ছি যে 3:25 এটা টাইম আকারে দেখাবে। সো এই যে বিভিন্ন ধরনের ফরম্যাট, এই ফরম্যাটগুলো মূলত করা হয় ফরম্যাট চেঞ্জের মাধ্যমে, যে আমরা এই জেনারেল ফরম্যাটটাকে বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কিছু ফরম্যাট এখানে দেওয়া আছে। তো আমরা আসলে এখান থেকে কয়েকটি ফরম্যাট দেখবো আর কি, মানে যেগুলো আমাদের মূলত সামনে যে প্র্যাকটিক্যাল যে আমরা কাজ আছে সে কাজে যখন লাগবে, তো সেখানে আমরা দেখব। তো প্রথম বিষয়টা হচ্ছে জেনারেল ফরম্যাট, যেটা তো আপনাদেরকে বললাম যে আমরা নর্মালি কোনো একটা টেক্সট লিখতে পারি। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি জেনারেল ফরম্যাটে কিন্তু জিরো দিতে পারেন, ঠিক আছে, জিরো লিখতে পারেন। তবে সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম ফলো করতে পারি, সেটা হচ্ছে আপনি যদি চান, নর্মালি হচ্ছে জিরোটা কাজ করে না, কিন্তু যদি জিরোটা দিতে চান তাহলে যেটা করতে হবে, একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে যদি আপনি জিরো লেখেন, জিরো দেওয়ার পরে 01728 এরকম সামথিং কোনো একটা নাম্বার লেখেন, তাহলে কিন্তু জিরোটা কাজ করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে একটা কালার আসছে, এটার কারণ হচ্ছে যে এক্সেল ওটাকে ও ভুল মনে করতেছে যে আমি আসলে কোনো ভুল করছি কিনা, বা আমি কি এটা জেনে বুঝে এটা করছি কিনা, ঠিক আছে। সো এই জন্য এখানে একটা অপশন আসছে, এই অপশনে ক্লিক করে যে আমরা এটাকে কি করতে পারি, ইগনোর ইরর, যে এটা আসলে আমরা মনে করি যে এটাতে কোনো ইরর নাই, তো সুতরাং এটাকে আমরা ইগনোর ইরর করে দিলে ওটা চলে যাবে। আর ওটা যদি থাকে তারপরে এটা কোনো সমস্যা করবে না, কারণ যখন আপনি এটাকে প্রিন্ট করবেন তখন কিন্তু ওই কালারটা আসবে না। সো আমরা তারপর দেখার সুবিধার্থে আমরা ইগনোর ইরর করতে পারি। আচ্ছা, এখন দেখবো হচ্ছে নাম্বার ফরম্যাট। তো নাম্বার ফরম্যাট এবং ফরম্যাটিং করার ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ফরম্যাটটা হচ্ছে আপনি সিঙ্গেল একটা সেল করতে পারেন, দুইটা সেল করতে পারেন, তিনটা সেল করতে পারেন, চাইলে একটা কলাম করতে পারেন, সিঙ্গেল কলাম, অথবা একাধিক কলাম করতে পারেন একসাথে। ইভেন যদি আপনি চান যে পুরো, মনে করেন আমি এখান থেকে একটা শিট ওপেন করলাম, নতুন একটা শিট 1, সো আপনি যদি চান যে পুরো সবগুলো সেলেই হচ্ছে একটা ফরম্যাট থাকবে, সেটা হচ্ছে নাম্বার ফরম্যাট, সেটাও আপনি করতে পারেন চাইলে, একটা কলাম একাধিক কলাম। ইভেন আপনি চাইলে কন্ট্রোল চেপে ধরে, যেমন ধরেন আমি এখানে একটা কলাম সিলেক্ট করছি, কন্ট্রোল চেপে ধরে কে কলামে সিলেক্ট করলাম, ও কলামে সিলেক্ট করলাম, এবং একই সাথে আপনি রো ওয়াইজ সিলেক্ট করতে পারেন কন্ট্রোল চেপে ধরেই। 8 নাম্বার রো, 16 নাম্বার রো, আমি চাচ্ছি 19 থেকে 25 পর্যন্ত। এখন আপনি কি একটা একটা করে এভাবে সিলেক্ট করবেন 19 থেকে 25? আমরা যদি একসাথে অনেকগুলো চাই, কন্ট্রোল চেপে ধরা অবস্থায় মাউসের কার্সার থেকে এভাবে ড্র্যাগ করতে পারি, মানে আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম। ইভেন আপনি যদি চান যে এই যে আমি একটা 8 নাম্বার রো পুরোটা সিলেক্ট করছি, আমি চাইলে কোনো একটা সিঙ্গেল সেলকে বাদ দিতে পারি। কিভাবে? ওই কন্ট্রোল চাপার পরই এখান থেকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তার মানে এই রোগুলো কি হলো, ডিসিলেক্ট হয়ে গেল, তার মানে এটাতে কিন্তু ওই ফরম্যাটটা কিন্তু অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে ডিসিলেক্ট করতে পারেন। ইভেন আপনি চাইলে মাঝখান থেকে এক্সট্রা কোনো সেলও এভাবে অ্যাড করতে পারেন। আবার যদি চান যে আপনি অনেকগুলো সেল একসাথে করবেন, সেভাবে এইভাবে কন্ট্রোল চেপে ধরে টানবেন।
অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে আপনাকে সিলেক্ট করতে হবে, আবার ওই কন্ট্রোল চেপে ধরে ডিসিলেক্ট করতে হবে। আমি আবার এই কন্ট্রোল চেপে ধরে মাঝখান থেকে কয়টা সেল উঠাই দিলাম। তো যতটুকু অংশ সিলেক্ট হয়েছে এতটুকুর অংশের উপর যদি আপনি নাম্বার ফরম্যাটটা অ্যাপ্লাই করেন তাহলে ওই জায়গাগুলোতে নাম্বার ফরম্যাট অ্যাপ্লাই হবে। শুধু নাম্বার ফরম্যাটই না, আপনি চাইলে ওই অংশগুলোকে বর্ডার করতে পারেন। যেমন আমি যদি বর্ডারে ক্লিক করি, দেখেন যে অংশগুলো আমি সিলেক্ট করছি ওগুলোতেই বর্ডার হয়েছে। ইভেন যে অংশগুলো সিলেক্ট করছি ওইগুলোতেই আমি একটা কালার দিতে পারি। দেখেন কালারগুলো সেখানেই হয়েছে যেখানে আমি সিলেক্ট করছি। বুঝছেন ব্যাপারটা? তো আপনার যত অ্যাকশন, মানে আপনি যে অ্যাকশনগুলো নেবেন এই অ্যাকশনগুলো হচ্ছে যতটুকু অংশ সিলেক্ট করবেন এটার উপর বেস করে কাজ করে। এটা হচ্ছে সিলেকশনের ব্যাপার। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি। এখন আসেন যে আমরা এখানে চাচ্ছি যে এখানে নাম্বার ফরম্যাটের জন্য আমরা কিছু সেল এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এই সেলগুলোতে নাম্বার ফরম্যাট দিতে, তাহলে কীভাবে দিব? সেলগুলো প্রথমে সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে আমরা এইখান থেকে এই নাম্বার ফরম্যাটে জাস্ট একটা ক্লিক করে দিলাম, নাম্বার ফরম্যাট হয়ে গেল। সো নাম্বার ফরম্যাট হওয়ার পরে আপনি যদি এখানে কোনো একটা নাম্বার লিখেন, নর্মালি আমরা জেনারেল ফরম্যাটে যদি একটা নাম্বার লিখতাম তাহলে কি হতো? 55 এরকম আসছে। বাট আমি যদি নাম্বার ফরম্যাট করার পর 55 দেই তাহলে দেখবেন যে এটা 55.00, অর্থাৎ দুইটা ডেসিমাল বা ফ্র্যাকশনাল ডিজিট চলে আসছে। এখন এই ডিজিট কিন্তু আপনি কম বেশি করতে পারবেন আপনার ইউনিটের উপর বেস করে। যদি এরকম চান যে আমি 2 ডিজিট রাখবো বা 3 ডিজিট রাখবো, আর কত ডিজিট রাখবেন সেটা ডিপেন্ড করতেছে আপনি আসলে এটা ইউনিটের উপর বেস করে ডিপেন্ড করতেছে। ঠিক আছে? সো এখন এখানে আমরা যদি চাই যে আমরা ডিজিটটাকে 3টা ডিজিট করব তাহলে কি করব? পুরো অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যেহেতু আপনি এখান থেকে কিন্তু শুধু নাম্বারটা সিলেক্টই করতে পারতেছেন, অটোমেটিক 2 ডিজিট হচ্ছে। বাট আপনি যদি এটাকে কাস্টমাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? রাইট ক্লিক করে ফরম্যাট সেল একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডেসিমাল প্লেসটা 2 দেওয়া আছে, তার মানে 2 ডিজিট। এখন এখান থেকে যদি আমি একটা ডিজিট বাড়াই দেই, দেন ওকেতে একটা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3টা ডিজিট হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমি যদি অন্য কোনো ভ্যালু লিখি 89, তাহলে 89 আসবে। এবং আমি যদি এখানে 89 পয়েন্ট সামথিং লিখি সেটাই আসবে। ইভেন দেখেন আপনি যখন ধরেন এখানে 10 পয়েন্ট, আমরা যদি অনেকগুলো ভ্যালু লিখি তাহলে কিন্তু আপনি পাবেন কয়টা? 3টা পাবেন। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ফরম্যাটে আমরা 3টা ডিজিট রাখছি। যখন আপনি ডিজিটটা বাড়াবেন তাহলে কি হবে? এই যে 69.00 আছে না, এগুলোর পরে 000 বাড়বে। কিন্তু এটার পরে যেহেতু আমার এই ভ্যালুগুলো আছে, আপনি যখন ডিজিট বাড়াবেন তখন কি হবে? এর ভিতর থেকে একটা ভ্যালু চলে আসবে। এবং আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখবেন যে যেমন আমি যদি একটু জুম করে দেখাই, সেটা হচ্ছে মনে করেন এখানে লিখলাম হচ্ছে 7.753928, এরকম একটা ভ্যালু লিখলাম, আমাকে এখানে 3 ডিজিট দেখাচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে এখানে 7.753, যখন আমি বাইরে ক্লিক করতেছি তখন 7.754 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 3টা 4 হয়ে যাচ্ছে। কেন 4 হচ্ছে? কারণ এর বাম পাশে হচ্ছে 9 আছে। আমরা একটা গাণিতিক ব্যাপার হচ্ছে যে যখন আপনার দশমিকের পরে 5 অথবা 5-এর থেকে বেশি কোনো ভ্যালু আসে তখন সেটাকে 1 হিসেবে কাউন্ট করে। বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল টার্মসের একটা জেনারেল কনসেপ্ট, যে যখন এই যে যেমন ধরেন এখানে কয়টা ডিজিট আছে? এখানে আমার মোটামুটি 6টা ডিজিট আছে। যখন আপনি একটা ডিজিট কমাই দিবেন তখন এই যে 8 নাম্বারটা, এই 8 নাম্বারটা যদি 5 অথবা 5-এর থেকে বেশি হয় তাহলে যখন আপনি একটা ডিজিট কমাই দেবেন তখন এই 2টা 3 করে দিবে। এবং এই 2 যখন 3 হয়ে যাবে, আপনি যখন আরেকটা ডিজিট কমাই দেবেন তখন এই 9 কিন্তু 9ই থাকবে, কারণ এটা যখন 5-এর বেশি হবে তখন সে এখানে এক্সট্রা 1 যোগ করে দিবে। আবার এখানে যেহেতু 9 আছে 5-এর থেকে বেশি, যার কারণে এই 3টাকে 4 করে দিচ্ছে। দেখেন এখানে 3টাকে কিন্তু 4 করে দিচ্ছে। এবং যখন আপনি আরেকটা কমাই দিবেন, যেমন ধরেন আমি এটাকে 3 ডিজিট আছে, তো এই পাশে কত আছে? 754, তো 4 যেহেতু আছে তার মানে 5-এর থেকে কম, তাহলে কিন্তু এই 75কে কিন্তু কখনো 76 করবে না। যেমন দেখেন আমি যদি এখান থেকে ফরম্যাট সেল থেকে এটাকে 2 ডিজিট করে দেই তাহলে কত থাকতেছে? 7.75ই। কিন্তু যদি আপনি আরেকটা ডিজিট কমাই দেন তাহলে 7.75 যেটা আছে এটা কিন্তু 7, এই 5টা 5-এর থেকে 5 অথবা 5-এর থেকে বেশি বলেই এই 7টাকে 8 করে দিবে। তো এই জন্য আমি যখন আরেকটা ডিজিট কমাই দেবো দেখবেন যে এখানে 7.8 করে দিয়েছে। এবং যেহেতু এটা 7.8 মানে 0.5-এর থেকে বেশি, মানে 8, এই জন্য আপনি যখন আরেকটা ডিজিট কমাই দিবেন বা কোনো ডেসিমাল কোনো প্লেসটা রাখবেন না, মানে এটাকে যখন 0 করে দেবেন তখন কি হবে? 7টা 8 হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল কনসেপ্টটা। ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবেন।
তো এখন কথা হচ্ছে যে যখন আপনি এগুলোকে একবারে সিলেক্ট করে যখন আপনি ডেসিমাল প্লেসগুলো বাড়াই দিবেন, যখন নাম্বার ফরম্যাট থেকে 2 ডিজিট 3 ডিজিট বা 4 ডিজিট করে দিবেন, তখন কি হবে, যদি এখানে এক্সট্রা থাকে সেগুলো বের হবে, আর যদি না থাকে তাহলে পাশে কি করবে, এই যে এক্সট্রা করে 0 দিয়ে দিবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। এখন আসেন যে যদি আমরা এই ব্যাপারগুলো একটু ডিটেলস বলতেছি এই কারণে যাতে করে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়, যেহেতু আপনারা সামনে অ্যাকাউন্টিং নিয়ে ইয়ে করবেন, সো এই জন্য এটা ক্লিয়ার হওয়ার জন্য মূলত আমি একটু ডিটেলস আলোচনা করতেছি। এখন আসেন, যখন আমরা কোনো মাইনাস ফিগার দিব, ঠিক আছে, যখন আমরা কোনো মাইনাস ফিগার দেব, এবং আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে আচ্ছা আমার এখানে 55, তো 55 থাকলে পারে যেহেতু এই যে 4টা ডিজিট আসছে, আমি চাচ্ছি না 4টা ডিজিট থাক, অর্থাৎ 55 যখন পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হবে তখন হচ্ছে সেটা পূর্ণ সংখ্যায় আমাকে দিবে, কিন্তু যখন ভগ্নাংশ আসবে তখনই সেটা কাজ করবে। তো এটা নর্মালি হচ্ছে আপনি যদি এখান থেকে ডেসিমাল হিসেবে দেন তাহলে কিন্তু 4 ডিজিট দিলে ওটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। বাট আপনি যদি ওরকমটা চান যে আমি 55 দিলে 55 আসবে, যদি 55 পরে 75 দিই তাহলে 75 আসবে, তাহলে নর্মালি যে জেনারেল ফরম্যাট যেটা আছে ওইটাতেই এটা কাজ করে। যেমন জেনারেল ফরম্যাটে আপনি যদি 75 দেন 75 হবে, যদি দেন 75.5 75.5 হবে, যদি দেন 75 এরকম ডিজিট দেন। আচ্ছা আমার নাম্বারটা লক হয়ে গেছে, এখান থেকে যদি আপনি 75 এরকম সামথিং দেন, যতগুলো দেবেন ততগুলোই কিন্তু আসবে। এটা হচ্ছে জেনারেল ফরম্যাটে এটা কাজ করে। তো জেনারেল ফরম্যাটে নর্মালি আপনি যেভাবে দিতে চান সেভাবেই কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নাই। বা যখন আপনি এটাকে ডেসিমাল হিসেবে ডিজিটটা দিয়ে দিবেন তখন কিন্তু ওইটাই কিন্তু কাজ করবে। ঠিক আছে, সো এখন আসি যে যখন আমরা কোনো মাইনাস ফিগার দিব, যেমন ধরেন মাইনাস মনে করেন 15, সো আমরা যখন মাইনাস দিব তখন কিন্তু এটা মাইনাস হিসেবে দেখাচ্ছে, তাই না? সো আমরা একটা কাজ করি, ডেসিমাল আমরা 2টা করে দেই, রাইট ক্লিক করি, বা ডেসিমাল আমরা উঠাই দেই, এখান থেকে ফরম্যাট সেল, এখানে 4টা আছে, এটাকে আমরা 0 করে দেই, 0 করে দিয়ে ওকে করে দেই, তাহলে কি হলো, ডেসিমাল চলে গেল। সো দেখেন মাইনাস ফিগারগুলো আমাকে কীভাবে দেখাচ্ছে, মাইনাস অ্যাজ ইউজুয়াল যেরকম দেখানোর কথা ওভাবেই দেখাচ্ছে, আমরা নর্মাল মাইনাস ফিগারটা এভাবেই লিখি। এখন কথা হচ্ছে যে বিশেষ করে ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট বা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে তারা মাইনাসগুলোকে এভাবে রাখে না। কেন রাখে না? কারণ যখন এটা আপনি প্রিন্ট দেবেন অনেক সময় দেখা যায় কি এই মাইনাসটা প্রিন্টে ওঠে না, লেখায় আসে না। বাট এটা কিন্তু একটা সেন্সিটিভ বিষয়, যে একটা ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, সেখান থেকে 50,000 টাকা মাইনাস করতে হবে, আর ওই মাইনাসটা যদি না উঠে তাহলে ওটা 50,000 কিন্তু পজিটিভ নাম্বার হয়ে যায়। সো এটা কিন্তু একটা বড় একটা ইস্যু। তো যার কারণে ব্যাঙ্কগুলো কী করে, তাদের স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে এই মাইনাস ফিগারগুলো তারা ব্র্যাকেটের মধ্যে রাখে বা অন্য কোনো একটা ফরম্যাটে রাখে, যাতে করে এটা খুব ক্লিয়ারলি বোঝা যায় যে এটা একটা মাইনাস ফিগার। সো এখন যদি আপনি চান যে ফরম্যাটের মাধ্যমে এটা চেঞ্জ করতে, তাহলে কি করতে হবে, পুরো অংশটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পরে এখান থেকে মানে আমরা রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার আমরা কয়ভাবে দেখতে পারি, 4 ভাবে দেখতে পারি। একটা হচ্ছে এই যে বাই ডিফল্ট যেটা মাইনাস হিসেবে আসবে, আরেকটা হচ্ছে সবগুলো রেড কালার দ্বারা বোঝাচ্ছে এটা একটা নেগেটিভ ফিগার, আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার বাট ব্র্যাকেটের মধ্যে, আরেকটা হচ্ছে রেড কালার ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, সো আমি মনে করেন ব্ল্যাক কালারটা ইউজ করতেছি কিসের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, সো এইটা দিয়ে যদি আমি এখন ওকে একটা প্রেস করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এই যে আমরা যেখানে মাইনাস ফিগার ইউজ করছি সেটা অটোমেটিক ব্র্যাকেট চলে আসছে। আর ব্র্যাকেট কিন্তু অবশ্যই প্রিন্টে এটা আসে, এটা কিন্তু মিসিং হয় না, এই জন্য খুব ইজিলি বোঝা যায় যে এটা একটা মাইনাস ফিগার। তো যার কারণে দেখেন আমি যদি এখানে লিখি হচ্ছে 50, তাহলে এটা নর্মালি 50, যদি আপনি -45 দেন তাহলে দেখেন 50 এবং 45টাকে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে। ইভেন আপনি যদি এই দুইটাকে যোগ করেন, মনে করেন আমি এটার সাথে প্লাস করে দিচ্ছি এইটা নিচের ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, এই যে নিচের ভ্যালুটা সিলেক্ট করতে পারতেছি না, এটা একটা প্রবলেম আপনারা অনেকে হয়তো ফেস করছেন বিভিন্ন মানে সূত্র বা ফাংশন দিতে গিয়ে, যে একটা সিলেক্ট করতে পারেন না। সো এটার একটা টেকনিক আপনারা অবলম্বন করতে পারেন। সেই টেকনিকটা হচ্ছে যে এটার বাম পাশে মনে করেন আমি চাচ্ছি এটা নিচের সেলটা সিলেক্ট করতে, কিন্তু এটা তো করতে পারতেছি না, তাহলে কি করব, বাম পাশের এই সেলটা সিলেক্ট করবে, এবং এই যে মাউসের 4টা বাটন আছে অ্যারো বাটন, আপনি উপর নিচে ডানে বামে যেতে পারবেন। তো আমি এই অ্যারো বাটনতে ভিতরে চলে গেলাম, বুঝছেন। তো এটা একটা টেকনিক, এটা দিয়ে আপনি যেতে পারেন। আপনি কিন্তু আপনার যদি মনে চায় যে আপনি পুরো পৃথিবী ঘুরে আসবেন, তো আপনি এদিক থেকে ঘুরে ঘুরে এসে তারপরে কি করতে পারেন, এভাবে চলে আসতে পারবেন এই যে এই 4টা অ্যারো বাটনের মাধ্যমে। ঠিক আছে, সো এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে আমাকে কত দিচ্ছে, 5।
কারণ 50 হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু এবং 45 আমাদের নেগেটিভ ভ্যালু, এবং এই দুইটা ভ্যালু যখন আমরা যোগ করতেছি তখন কিন্তু আমার এই 45 মাইনাস করে দিচ্ছে 50 থেকে, এবং আমাকে 5 হচ্ছে রেজাল্টটা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন আমরা যদি বড় একটা ফিগার লিখি, যেমন ধরেন 15,000 সামথিং বা, সো এটা কিন্তু আমরা সহজে বুঝতেছি না যে আসলে এটা কত কত, কিন্তু এটা যদি সেপারেটর থাকে তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, আবার এই পুরো অংশটা সিলেক্ট, দেখেন আমি বারবার পুরো অংশটা সিলেক্ট করতেছি কারণ আমি চাচ্ছি পুরোটাকে একই ফরম্যাট হোক। আপনি যদি স্পেসিফিক চান যে এই অংশটা শুধু ওই ফরম্যাট হবে, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখানে আমরা রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে এই যে ইউজ সেপারেটর, এটা কি বলা আছে, ইউজ 1000 সেপারেটর, এই 1000 সেপারেটরটাকে যদি আমরা ক্লিক করে দেই এখান থেকে অ্যান্ড দেন ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে আমাকে কিন্তু সেপারেটর আকারে দেখাচ্ছে। এখন আপনি কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন যে এখানে কত আছে, যে 1,50,00,000 সামথিং, ঠিক আছে, 1,50,00,000 সামথিং। তো এরকম একটা ফিগার কিন্তু আমার 1000 মানে 1000-এর পর কিন্তু আমার এই যে ডটটা চলে আসছে, মানে কমাটা ইউজ চলে আসছে। ঠিক আছে, সো এইভাবে করতে পারেন। সো এই ছিল মোটামুটি ওভারঅল নাম্বার ফরম্যাটের এভরিথিং। এখন আমরা দেখবো হচ্ছে কারেন্সি। কারেন্সিটা হচ্ছে যে যখন আপনি আপনার অ্যামাউন্টগুলোকে কারেন্সিতে দেখাইতে চান যে এটা আসলে কোন কারেন্সিতে, বিডিটি নাকি হচ্ছে ডলারে। যেমন ধরেন 100 টাকা, 100 যদি টাকাই হয় সেটার একটা ভ্যালু আছে, আবার সেটা যদি আপনি ডলারে বলেন তাহলে কিন্তু সেটার আবার ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে। আবার যদি এটাকে আপনি পাকিস্তানি কারেন্সি করেন তাহলে কিন্তু ওটা আবার 50% কমে যাবে। যে আমি যতটুকু জানি বাংলাদেশ থেকে পাকিস্তানের কারেন্সির মুদ্রার মান কিন্তু অনেকটা 50%, অর্ধেক। ঠিক আছে, মানে আপনি 10,000 টাকা নিয়ে পাকিস্তানে গেলে ওরা আবার আপনাকে 20,000 টাকা মতো দিবে। ঠিক আছে, তো আবার আপনি এই 10,000 টাকা নিয়ে আমেরিকা গেলে কিন্তু আপনি মোটামুটি অল্প কিছু টাকা পাবেন। সো এই যে কারেন্সির কিন্তু একটা মূল্য আছে, তাই না? সো আমরা যদি কারেন্সি ফরম্যাট করতে চাই যে আসলে আমার যে অ্যামাউন্টটা দিচ্ছি এটা কোন কারেন্সিতে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো কারেন্সির জন্য আমরা চেঞ্জ করে এখান থেকে কারেন্সি করতে পারি। সো কারেন্সিতে যখন একটা ক্লিক করব, জাস্ট কী করলাম, এখান থেকে কারেন্সিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আপনি এখানে লেখেন 55, তাহলে দেখাচ্ছে এটা ডলারে, বাই ডিফল্ট কারেন্সি দিলে ডলারে চলে আসবে। বাট আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে কি বলছিলাম যে আপনাকে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে এইখানে যে কারেন্সি, এখান থেকে আপনাকে চেঞ্জটা করতে হবে। এবং আপনি দেখেন এখান থেকে ডেসিমালটা চেঞ্জ করতে পারেন, যে আমি ডেসিমাল চাচ্ছি না, 0 করে দিলাম। তারপর আমার সিম্বল কোনটা লাগবে, আমার লাগবে হচ্ছে বিডিটি। সো আপনি বি দিবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন যে বিজিটি, এই যে বিজিটি চলে আসছে। ঠিক আছে, বিজিটি করে দিলাম। এরপরে কি আপনি ওই কারেন্সির নেগেটিভ ফিগারটাকে যদি আপনি ব্র্যাকেটে দেখতে চান তাহলে এই যে ব্র্যাকেটটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো এইভাবে আপনি জাস্ট হচ্ছে ওকেতে প্লেস করবেন, তাহলে দেখবেন যে এই যে 55 বিজিটি, এখানে বিজিটি চলে আসবে। যদি মাইনাস ফিগার দেন 55 বা 585, তাহলে দেখবেন ব্র্যাকেটের মধ্যে বিজিটি 585 চলে আসছে। ঠিক আছে, সো এইভাবে আমরা কারেন্সিটাকে চেঞ্জ করতে পারবো। এবং কারেন্সির মতো আরেকটা সিমিলার হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য আমরা চাইলে দেখেন আপনি কিন্তু এখান থেকে দিলে কি হবে, অটোমেটিক একটা হবে, বাই ডিফল্ট ডলার ফরম্যাটে আসবে। বাট আমি চাচ্ছি বিজিটিতে করতে, তাহলে রাইট ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি করতে পারেন ফরম্যাট সেল। মানে ব্যাপারটা এমন না যে আপনি প্রথমে এখানে কারেন্সি করবেন, মানে অ্যাকাউন্টিং করবেন, আবার এখানে গিয়ে আবার রাইট ক্লিক করে ভিতরে যেয়ে কাজ করবেন, এটা না করে আপনি সরাসরি একবারে এখান থেকেও করতে পারেন। অর্থাৎ রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে তারপর হচ্ছে কারেন্সিতে অ্যাকাউন্টিংয়ে আসবো, এবং এখানে আপনি ডেসিমাল প্লেসটাকে 0 করে দিতে পারেন যদি ডেসিমাল না লাগে, এবং এখান থেকে আপনি বিজিটি এই যে এখানে করে ওকে করে দিতে পারেন। ঠিক আছে, এখন যদি আমি এখানে লিখি 55, তাহলে দেখবেন এটা বিজিটিতে চলে আসছে। কারেন্সি এবং অ্যাকাউন্টিং অলমোস্ট সিমিলার, পার্থক্যটা হচ্ছে বিজিটির এই যে সিম্বলগুলো এগুলো একটা কর্নার থেকে আসে। আপনি যদি সেলটাকে অনেক বেশি বড় করেন তারপরে দেখবেন যে এই কারেন্সির যে সিম্বলগুলো বা হচ্ছে যে বিজিটি, এগুলো কিন্তু বাম পাশ থেকে আসে এবং নাম্বারগুলো ডান পাশ থেকে। তাহলে কি হয়, যখন আপনি কোনো বড় ফিগার দিবেন তখন কিন্তু দেখবেন একদম বরাবর আছে, কিন্তু এখানে যখন আপনি 55 দিবেন তখন কিন্তু এই বিজিটি কিন্তু লাইন বরাবর থাকে না। ঠিক আছে, সো এটা একটা বেসিক পার্থক্য আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে শর্ট ডেট। শর্ট ডেটটা কি? শর্ট ডেটটা হচ্ছে যখন আমরা কোনো একটা ডেট লিখি, যে এখানে কোনো একটা ডেট লিখি, যেমন আজকে তারিখ হচ্ছে 21 তারিখ 7 মাস 2025, হাইপেন দিলাম 2025 দিয়ে যখন বাইরে ক্লিক করলাম তখন দেখেন যে এখানে আমার কিন্তু নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন একটা ডেট লিখবেন তখন অটোমেটিক সেটা ডেট হয়ে যাওয়ার কথা ছিল। এখানে কিন্তু অটোমেটিক জেনারেল ফরম্যাট থেকে ডেট হয়ে যাওয়ার কথা, বাট এটা কেন হয় নাই, তার কারণটা হচ্ছে যে এই যে ডেট ফরম্যাট এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এইখানে, মানে আপনার যে উইন্ডোজের যে টাইম ফরম্যাট সেটার উপর বেস করে। দেখেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই যে কর্নার থেকে, যে এখানে প্রথমে কি আছে 7 মাস 21 হচ্ছে দিন এবং 2025, তার মানে প্রথমে হচ্ছে মাস, দিন এবং তারপর ইয়ার। বাট
আমাদের বাংলাদেশি ফরম্যাটে কিন্তু আমরা প্রথমে ডেটাকে ইউজ করি, মানে 21/7/2025, আর এখানে যেহেতু আমরা প্রথমে 21 দিছি আর এটা যেহেতু মান্থ হিসেবে কাউন্ট করছে, যেহেতু 21 মাস হয় না, এই জন্য কিন্তু আমার এটা কাজ করে নাই। তো আমি এই 21টাকে যদি 12 অথবা তার কম করে দেই, মনে করেন 5 করে দেয়, তার মানে এটা 5 মাস বোঝাচ্ছে, 5 মাস 7 তারিখ 25 সাল, তাহলে দেখবেন যে এটা কিন্তু কাজ করছে। এবং আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু অটোমেটিক ডেট ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু ছিল জেনারেল ফরম্যাট। আমি যদি আবার 10 মাস 25 তারিখ, বা এই যে এটা হচ্ছে 7 মাস 25 তারিখ 21 তারিখ, 7 মাস 21 তারিখ, এবং যদি 2025 করে দেই, তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু কাজ করছে এবং এটা অটোমেটিক ডেট ফর্ম হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি এটাকে আসলে পরিবর্তনটা কীভাবে করব, যে আমি চাচ্ছি প্রথমে 21 তারিখ হবে। সো এটা চেঞ্জ করার জন্য একটা হচ্ছে আপনি কাস্টম ফরম্যাটের মাধ্যমে চেঞ্জ করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি আপনার এখানে যে সিস্টেমে যে টাইম ফরম্যাটটা আছে এটার মাধ্যমে করতে পারেন। তো আমি একটু সিস্টেমটা দেখাই দেই। সো এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে যেতে হবে সেটিংস থেকে আপনার আসতে হবে হচ্ছে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এবং এখান থেকে যাবেন হচ্ছে ডেট অ্যান্ড টাইম, তারপরে এখান থেকে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা যাব হচ্ছে আচ্ছা একটু ব্যাকে যাই। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাডিশনাল ক্লক যেটা আছে, এই অ্যাডিশনাল ক্লকে যেতে হবে। সো অ্যাডিশনাল ক্লক থেকে যদি এই প্রসেসটা একটু মানে ভিতরে গিয়ে করতে হবে, অনেকগুলো স্টেপ ভিতরে যাওয়া লাগবে। এখান থেকে পাবেন হচ্ছে ডেট অ্যান্ড টাইম থেকে এখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এবং তারপরে এখান থেকে হচ্ছে চেঞ্জ ক্যালেন্ডার সেটিংস, এবং এখান থেকে হচ্ছে অ্যাডিশনাল সেটিংস, তারপরে হচ্ছে উপর থেকে ডেট, এবং তারপরে আপনি এই যে এরকম একটা অপশন পাবেন, এবং এটা হচ্ছে আমাদের শর্ট ডেট। সো দেখেন এখানে এম মানে হচ্ছে মান্থ, তারপরে ডিডি ডে, এবং তারপরে ইয়ার দিয়ে আছে। আমরা এটাকে চেঞ্জ করে দিব হচ্ছে প্রথমে দিব হচ্ছে ডেট ডিডি। যদি আপনি ডি একটা দেন তাহলে যেটা হবে, ওই যে আমরা যখন 0 অন লিখি না, এটা তখন অন হবে, আর যখন আপনি 2টা দেবেন তখন 0 অন হবে, এই ফর্মেটে হবে। তারপর হচ্ছে এম 2টা এম, এবং এরপর হচ্ছে 2টা ওয়াই দিলে হবে 25 দেখাবে, আর যদি আপনি 4টা ওয়াই দেন তাহলে 2025 দেখাবে, ঠিক আছে। সো এই ফর্মেটটা করে যদি আমি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করি, দেন ওকেতে ক্লিক করি, তারপর এগুলো জাস্ট হচ্ছে কেটে দিব, ক্যান্সেল করে দেই। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে 21/7/2025, এবং একই সাথে কিন্তু আমার এখানেও আমি যদি এখন 21 তারিখ 7 মাস 2025 বা 2025 লেখা লাগবে না, আপনি জাস্ট 25 লিখলে কিন্তু এটা 2025 হিসেবে কাউন্ট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনারা শর্ট ডেটটা দিতে পারবেন। এখন কথা হচ্ছে এটা তো আপনি লিখলেই কাজ করতেছে, বাট শর্ট ডেটটা কিন্তু আপনি কি করতে পারেন, এটাকে আপনি লং ডেট করে আবার শর্ট ডেট করতে পারেন। আমরা ওইটা একটু দেখব। সেটা হচ্ছে যেমন ধরেন আমি চাচ্ছি এটাকে লং ডেট করতে, মানে এটা তো শর্ট ডেটে আছে বাই ডিফল্ট। সো এটাকে যদি আপনি লং ডেট করতে চান, বা আমি একটা কাজ করি, এখানে একটা ডেট লিখি 21 তারিখ 7 মাস 2025, এবং এই পুরোটাকে যদি আমরা লং ডেট করতে চাই তাহলে কিভাবে করব, পুরো অংশটাকে সিলেক্ট করব, তারপরে এখান থেকে লং ডেট, শর্ট ডেট, লং ডেটে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আপনি এরকম হ্যাশ এরর দেখাচ্ছে। আসলে এটা এরর না, মূলত হচ্ছে আমাদের যে কলামের সাইজ, এটা সাইজে কিন্তু এটা ধরে নাই, যার কারণে এরকম আসছে। সো আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন যে আমাকে দেখাচ্ছে মানডে জুলাই 21, 2025, অর্থাৎ এটা কিন্তু লং ডেট হয়ে গেছে। সো এই লং ডেটটাই আপনি আবার বিভিন্ন ফরম্যাটে দেখতে পারবেন। কিভাবে? রাইট ক্লিক করবেন, তারপর হচ্ছে ফরম্যাট সেল, এবং এই ডেট থেকে দেখেন আপনি এখানে বিভিন্ন রকমের ফরম্যাট পাবেন। লং ডেটটা এই যে এগুলো এখান থেকে ভিতর থেকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে অন্য কোনো ফরম্যাট যদি চান অন্য ফরম্যাট দিতে পারেন। আবার এটাকে যদি শর্ট ডেট করতে চান তাহলে আবার এখান থেকে শর্ট ডেট করলে সে শর্ট ডেট হয়ে যাবে। লং ডেট বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার একদম মানডে সহ, অর্থাৎ যে কি বার এটা সহ আর কি পুরোটা দেয়। সো এটা হচ্ছে আমাদের লং ডেটের বিষয়। এখন আমরা দেখবো হচ্ছে টাইম ফরম্যাটটা কখন লাগে। মনে করেন যে আপনার একটা অফিসের ডিউটি টাইম থাকে, যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, অথবা অন্য কোনো টাইম। সো যখন কেউ আমাদের অফিসে আসবে তখন কিন্তু সে ম্যানুয়ালি হয়তো একটা জায়গায় লিখে দিবে যে আমি 9:25 অফিসে প্রবেশ করছি, এখন 9:25। আপনি যদি নর্মালি এখানে দেখেন কোলন দিয়ে 9:25 দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক কী হয়ে গেছে, কাস্টমার টাইপের একটা ফরম্যাট হয়ে যাচ্ছে। বাট আমি এটাকে টাইম ফরম্যাট করতে চাই, যে আমি জাস্ট এটাকে সহজে করার জন্য আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি। সো এই জন্য আমরা পুরো অংশটাকে সিলেক্ট করলাম। তো এরপরে আমরা রাইট ক্লিক করব,
তারপর ফরম্যাট সেল, এখান থেকে একটা ফরম্যাট আছে হচ্ছে টাইম ফরম্যাট, এবং টাইম ফরম্যাটে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যে আপনি কোন টাইপে দেখতে চান। একটা হচ্ছে 1:30 PM, আর একটা হচ্ছে 13:30, মানে হচ্ছে এটা ওই যে 24 ঘন্টা আকারে দেখাবে, আর একটা হচ্ছে 1:30:55 PM, মানে এটা সেকেন্ড আকারে দেখাবে, ঠিক আছে। সো এখানে আপনি যে ফরম্যাটটা পছন্দ সেটা দিতে পারেন। তো আমি চাচ্ছি মনে করেন যে 1:30 PM এই ফরম্যাটে, এখানে পিএম আছে মানে পিএম আছে বলে আপনার পিএম দেখাবে ব্যাপারটা এমন না, আপনি যদি সকালে টাইম দেন তাহলে এএমটাই দেখাবে, ঠিক আছে। সো আমরা জাস্ট এখান থেকে ফরম্যাটটা নিচ্ছি আর কি, এরপরে ওকে করে দিলাম। ওকে করার পর দেখেন আমি যদি এখানে অন দেই তাহলে কি হবে, 12টা AM দেখাচ্ছে। তো কি করতে হবে, যদি আপনি একটা চান তাহলে আপনাকে কোলন দিয়ে 00 দিতে হবে, তাহলে দেখাচ্ছে 1টা AM, ঠিক আছে। এখন একটা যদি পিএম দিতে চান তাহলে কি করতে হবে, এখন দেখেন আপনি যদি যখন অন দিচ্ছেন তখন তো এটা 12টা দেখাচ্ছে। সো এটার জন্য আপনি কি করবেন, অন দিয়ে ছোট্ট করে একটা পি দিবেন, বাইরে ক্লিক করবেন, তাহলে অন PM। আর অন দিয়ে যদি ছোট্ট করে একটা এ দেন, অন দিয়ে যদি ছোট্ট করে একটা এ দেন, বাইরে ক্লিক করেন, তাহলে দেখাবে অন একটা AM, অর্থাৎ পি অথবা এ যদি আপনি ইন্ডিকেট করে দেন তাহলে কাজ করবে, আদারওয়াইজ আপনাকে যে কাজটা করতে হবে ফুল দিতে হবে। যেমন আপনি যদি চান যে আমি চাচ্ছি 1:30 দিতে, তো 1:30 দিতে হবে কিভাবে, অবশ্যই আপনাকে এই যে কোলন দিতে হবে, তারপরে 1:30। এখন 1:30 দিলে ও তো অটোমেটিক AM ধরতেছে, বাট আপনি চাচ্ছেন 1:30 PM, তাহলে কি করবেন, 1:30 দিয়ে একটা ছোট্ট একটা পি দিবেন এবং বাইরে ক্লিক করবেন, 1:30 PM। আরেকটা সিস্টেম আপনি করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনি PM AM না দিতে চান সেটারও একটা ওয়ে আছে। একটা হচ্ছে যখন আপনি 1 থেকে 12-র মধ্যে কোনো ভ্যালু দিবেন, যেমন ধরেন একটা বা আমি দিলাম মনে করেন 5টা, যখন 5:15 দিবেন তখন অটোমেটিক সেটা 5:15 AM হবে। বা যদি 5:15 এটা আপনি PM করতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এটার সাথে 12 যোগ করতে পারেন, তার মানে 17টা, 12 আর 5 হচ্ছে 17টা যখন আপনি 15 দিবেন তখন কিন্তু AM PM বা AP আপনাকে দিতে হবে না, এটা অটোমেটিক 5:15 PM ধরে নেবে। আর যদি আপনি সহজে করতে চান তাহলে সেটা করতে পারেন যে জাস্ট 5:15 এরপরে ছোট্ট একটা পি দিয়ে দিবেন, তাহলে এটা PM হয়ে যাবে, আর এ দিলে AM হয়ে যাবে। সো এইভাবে আপনি চেঞ্জটা করতে পারেন। যদি আপনার সেকেন্ড সহ দরকার হয় তাহলে জাস্ট হচ্ছে ওই যে রাইট ক্লিক করে ফরম্যাটটা এই যে এটা করে দেবেন 1:30:55 PM, তাহলে যেটা হবে এটার পাশে একটা সেকেন্ড যোগ হয়ে যাবে, এই যে সেকেন্ড। এখন যদি আপনি সেকেন্ড সহ দিতে চান, ধরেন আমি চাচ্ছি 8টা, তাহলে আপনাকে এই যে এইভাবে কোলন দিয়ে করতে হবে 15, তারপর হচ্ছে 25 সেকেন্ড। এখন আপনাকে এ অথবা পি দিতে হবে, আর যদি এ পি না দিয়ে ছেড়ে দেন তাহলে যেটা হবে এটা AM হয়ে যাবে অটোমেটিক। আর যদি PM দিতে চান তাহলে এটার সাথে 12 যোগ করে দিতে পারেন 20। আর সব থেকে সহজ হয়ে হচ্ছে এ অথবা পি ইউজ করা, আমি পি ইউজ করলাম 8:15:25 PM, ঠিক আছে। সো এইভাবে আমরা ফরম্যাটটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পার্সেন্টেজের জন্য আমাদের একদমই সিম্পল, জাস্ট আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, আমরা এই যে এখান থেকে একটা পার্সেন্টেজে ক্লিক করে দেবো, এই যে এখানে একটা শর্টকাট আছে পার্সেন্টেজ, অথবা আপনি ভিতর থেকে পার্সেন্টেজ করতে পারেন। এই যে পার্সেন্টেজ ভিতর থেকে যেটা করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এটা ডেসিমাল আকারে আসবে, মানে 2 ডেসিমাল। তখন আবার আপনাকে কি করতে হবে, ডেসিমাল কমানোর জন্য আবার রাইট ক্লিক করে ডেসিমাল কমাইতে হবে, রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে 2 ডিজিট 2 ডেসিমাল এটাকে 0 করতে হবে। আর সব থেকে সহজ ওয়ে হচ্ছে যে আপনি যদি এটা না করেন, জাস্ট হচ্ছে পুরোটাকে সিলেক্ট করুন, যদি আপনার ডেসিমালটা প্রয়োজন না হয় আপনি এই যে এখানে ছোট্ট একটা শর্টকাট আছে, এটা হচ্ছে Ctrl+Shift%, তার মানে হচ্ছে Ctrl+Shift%, যদি এটা ক্লিক করে তাহলে এটা ফরম্যাট হয়ে গেছে। এখন যদি 5 লিখি তাহলে 5 হয়ে যাবে, ঠিক আছে। যদি 10 দেই 10% হয়ে যাবে। এরপরে হচ্ছে টেক্সট ফরম্যাটটা কখন লাগে, যখন ওই যে আমরা তো নর্মালি 0 আমরা দিতে পারি না। সো আমি যদি 0 সহ এটাকে করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে টেক্সট ফরম্যাটে কনভার্ট করতে হবে। তো রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে আমরা এটাকে টেক্সট ফরম্যাট করে দিতে পারি, দেন ওকে। এখন আপনি যদি 0 দেন তাহলে কিন্তু এটা কাজ করবে, দেখেন আমি 01 সামথিং লিখলাম, এটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে, ঠিক আছে। এরপরে সর্বশেষ হচ্ছে আমাদের কাস্টম ফরম্যাটটা হচ্ছে কি, যেমনটা আমি বলছিলাম যে ধরেন আপনার এখান থেকে ডেটটা হচ্ছে প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার আছে, তো তখন আপনি কি করতে পারেন, কাস্টম ফরম্যাট দিতে পারেন। সো কাস্টম ফরম্যাট দেওয়ার জন্য আবার আমরা পুরোটাকে সিলেক্ট করব, তারপরে রাইট ক্লিক করব, তারপরে এখানে কিন্তু আপনি কাস্টম ফরম্যাট পাবেন না। আচ্ছা, একটু নিচে গেলে এখানে কিন্তু পাবেন না, আপনাকে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে ফরম্যাট সেল, এবং এখানে কাস্টম একটা নাম আছে। সো কাস্টমে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন টাইপের ফরম্যাট আমরা যেগুলো ভিতর থেকে ইউজ করি সেগুলো এখানে দেখতে পারবেন। সো আপনি এই জেনারেলটাকে কেটে এখানে একটা ফরম্যাট দিতে পারেন বা বানাইতে পারেন। তো ফরম্যাটটা কি দিব, ওই যে আমরা যেরকমটা তখন দিছি ডেটের জন্য, প্রথমে হচ্ছে ডিডি, তারপর হচ্ছে MM মানে হচ্ছে মান্থ, তারপর হচ্ছে 4টা ওয়াই। এটা দেওয়ার পরে যদি আমি এখন ওকেতে একটা ক্লিক করি তাহলে কি হবে, এখন দেখেন
যে এটা কিন্তু যদিও এখানে যদি আলাদাও থাকতো তারপরও কিন্তু আমি 21, 7, 25 দেওয়ার সাথে অটোমেটিক কিন্তু, আচ্ছা মাঝখানে একটা হাইপেন দিতে হবে। আচ্ছা এখানে 7-এর পরে যদি আমি একটা হাইপেন দিই তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু 25 সাল হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমরা ফরম্যাটটা চেঞ্জ করতে পারি। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে যদি আমার প্রথমে 21 মাস দিয়ে আছে, যদি আপনি চান যে মাসটাকে আগে আনতে তাহলে কি করবেন, ওই যে কাস্টম ফরম্যাট থেকে জাস্ট হচ্ছে এমএমটাকে আগে দিয়ে দিবেন, তাহলে মাসটা আগে আসবে। সেইভাবে করতে পারেন। আচ্ছা এরপরে কাস্টম ফরম্যাটে আরও অনেক কাজ আছে, আমরা আরেকটু দেখব। সেটা হচ্ছে যে ধরেন এরকম হতে পারে অনেক সময় যে আপনার কোয়ান্টিটি শো করানো লাগতে পারে, যে কত পিস আছে বা কত কোয়ান্টিটি আছে বা হচ্ছে কত লিটার, মনে করেন আপনি তেল সেল করতেছেন, তো কত লিটার তেল আজকে সেল হয়েছে, তো এটার পাশে যদি লিটারটা লেখা থাকে এলটিআর, অথবা হচ্ছে কত পিস পিসিএস, অথবা যদি তার আগে আপনি কোনো কিছু অ্যাড করতে চান বা মনে করেন এরকম কিছু দিতে চান যে আমি চাচ্ছি রোল নাম্বার অ্যাড করতে, ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব। সো এটার জন্য আমরা কাস্টম ফরম্যাট করতে পারি। যেমন মনে করেন আপনি চাচ্ছেন যে একটা রোল নাম্বার লিখতে, যে আরও ডবল কোলন দিয়ে তারপর মনে করেন আপনাদের 2200 বা 2301। এখন দেখেন এইভাবে করাটাও কষ্টকর, আমাকে রোল লিখতে হচ্ছে আবার এটা লিখতে হচ্ছে। তার থেকে যদি আমি এমন হয় যে আমি 2301 লিখে দিব আর অটোমেটিক রোলটা কী হবে এখানে শো করবে, দেখাবে, তাহলে কেমন হয়। সো এটা কিন্তু আমাদের আরও কাজটাকে অনেক সহজ করে দেবে। সো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা কাস্টম ফরম্যাট করতে পারি। রাইট ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে কাস্টম ফরম্যাটে যাব, ফরম্যাট সেল, তারপরে এখান থেকে কাস্টমে ক্লিক করব, এন্ড দেন এই যে টাইপ, এই টাইপটাকে আমরা মুছে দেব। এই টাইপ আমাদের লাগবে না, তো আমরা চাচ্ছি হচ্ছে রোল নাম্বারটাকে অ্যাড করতে। সো যে কোনো টেক্সট অ্যাড করার জন্য আমরা ইনভার্টেড কমার মধ্যে টেক্সটটাকে দিতে পারি। সো এখানে ইনভার্টেড কমার মধ্যে আপনি লিখবেন হচ্ছে ROLL রোল, দেন এই যে একটা ক্লোন দিলাম, এরপর একটা স্পেস দিবেন, তাহলে কি হবে, না হলে কিন্তু রোল নাম্বার আর একসাথে হয়ে যাবে। স্পেস দেওয়ার পর আমরা একটা ইনভার্টেড কমা দিয়ে দিলাম। তো তার মানে এতটুকু অংশের সাথে আমি কি অ্যাড করতে চাচ্ছি, নাম্বার অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। সো নাম্বারের জন্য আমরা 0 দিতে পারি। যদি দশমিক আকারে দিতে চান, যদি রোল নাম্বার তো আর এইভাবে দশমিক আকারে হয় না, যদি দশমিক আকারে দিতে চান তাহলে আপনি এভাবে ডিজিট আকারে দিতে পারেন, যে 0.00, তার মানে 0.00 আকারে হবে। তো আমরা চাচ্ছি শুধুমাত্র নাম্বার অ্যাড করতে, তার মানে 0 দিলেই কাজ করবে। এটা 0 দেওয়ার পরে যদি ওকে করে দেয়, দেখেন এখন যেটা হবে ওই যে নাম্বারটা কিন্তু অটোমেটিক রোল হয়ে গেছে। কিছু একটা লিখি 15, রোল 15, 85 বা 58 রোল হয়ে গেছে, ঠিক আছে। তো প্রত্যেকটার আগে কিন্তু রোল অ্যাড হয়ে গেছে। সো এভাবে আপনি কাস্টমে অ্যাড করতে পারেন। যদি এর পরে অ্যাড করতে চান তাহলেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। অর্থাৎ রাইট ক্লিক করে ফরম্যাট সেল, আমরা এখানে কি করছি, 0 অ্যাড করছি না। এরপরে আপনি চাইলেও কি করতে পারেন, একটা স্পেস দিয়ে আপনি আবার এখানে দিতে পারেন যে রোল এত নাম্বার। সো এইভাবে আপনি কিন্তু এর পরে আগে পরে অর্থাৎ সাফিক্স অথবা প্রিফিক্স যে কোনো একটা জায়গায় অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো এইভাবে করতে পারেন। ওকে করে দিলাম, তাহলে কি দেখাচ্ছে, আচ্ছা যে ওই যে এটা কেন হয়েছে, কারণ ওই যে কলামের সাইজটা ছোটো ছিল। তো ডাবল ক্লিক করলে অটোমেটিক নিয়ে নিল রোল 15 নাম্বার, রোল 100 দিলাম, রোল 100 নাম্বার, ঠিক আছে, অটোমেটিক চলে আসছে। আচ্ছা আমরা আরেকটা বিষয় দেখব কাস্টম ফরম্যাটে, আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমি সম্ভবত গতকাল এটা দেখছিলাম আর কি, যে এটা আমরা করতে পারি হচ্ছে, আচ্ছা এখান থেকে রাইট ক্লিক করে কাস্টম ফরম্যাটে যাই, এখান থেকে। সো এখান থেকে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, যেমন ধরেন যে মনে করেন একটা, আপনি কিন্তু এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। কন্ডিশনটা হচ্ছে যদি আমরা শিখবো মানে ইফ কন্ডিশনের মাধ্যমে কিভাবে গ্রেডটা তৈরি করা হয়, যে 90+ বা 80-র উপরে পেলে A+ পাবে, এই যে একটা গ্রেডটা, এটা আমরা কন্ডিশনের মাধ্যমে শিখবো, মানে হচ্ছে ইফ কন্ডিশনের মাধ্যমে। কিন্তু এটা কিন্তু আপনি আবার ফরম্যাটের মাধ্যমে, কাস্টম ফরম্যাটের মাধ্যমে এটা করতে পারবেন। এইটা করার একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা হচ্ছে, যেমন ধরেন আমরা এখানে যদি লিখি এরকম, যে এটাকে আপনাকে প্রথমে থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আপনি এখানে গ্রেটার দ্যান সাইন ইউজ করতে পারেন, যে 80 গ্রেটার দ্যান, ঠিক আছে, 80 গ্রেটার দ্যান, এবং আপনাকে আবার থার্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে। তো যদি 80-র উপরে হয় 80 গ্রেটার দ্যান, যদি 80-র উপরে কোনো নাম্বার হয় তাহলে ইনভার্টেড কমার মধ্যে আপনি যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটাই আসবে। তো আমি যদি এখানে A+ দিয়ে দেই এবং ইনভার্টেড কমা ক্লোজ করি, তাহলে যেটা হবে যে 80-র উপর কোনো নাম্বার দিলে সেটা অটোমেটিক A+ হয়ে যাবে, ঠিক আছে। সো এখন যদি আমরা এটাকে ওকে করে দেই, আচ্ছা আমাদের এখানে ভুল করছি, মূলত হচ্ছে গ্রেটার দ্যানটা আগে হবে, প্রথমে গ্রেটার দ্যান তারপর হচ্ছে 80, ঠিক আছে। এরপর যদি ওকে করি, দেখেন এখানে কি হচ্ছে, আমি একটু ডিলিট করে দেই। যদি আমি কোনো একটা নাম্বার দিই, ধরেন 55, এটা 55ই দেখাচ্ছে, কিন্তু যখন আমি দেবো 80-র উপরে কোনো ভ্যালু, মনে করেন 85, তখন A+ হয়ে যাচ্ছে,
অর্থাৎ 85 বা 90 কোনো একটা ভ্যালু দিলে সেটা এ প্লাস হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে। 80 দিলে কি হচ্ছে, 80 দিলে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আমি বলছি 80 থেকে বেশি। তো যদি 80 সহ দিতে চান তাহলে কি করতে হবে, গ্রেটার দ্যানের পরে একটা ইকুয়াল অ্যাড করে দিতে হবে, মানে গ্রেটার দ্যান আর ইকুয়াল, রাইট ক্লিক করে ফরম্যাট সেল, এই যে এখানে যে আমরা 80 দিছি, এখানে জাস্ট হচ্ছে কী করতে হবে, এই গ্রেটার দ্যানের পরে একটা ইকুয়াল সাইন অ্যাড করে দিতে হবে। তাহলে কি হবে, 80 অথবা 80 থেকে বেশি হলে কি হবে, এ প্লাস হবে। তখন দেখেন আমি যদি এখন এটাকে 80 করে দেই, এ প্লাস হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি আরও এক্সট্রা অ্যাড করতে চান, যে 70-এর উপর হলে এ হবে, তাহলে কিভাবে অ্যাড করবেন? তো সেক্ষেত্রে আপনি এই যে ফরম্যাট সেল থেকে কাস্টম ফরম্যাটে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক জেনারেল তৈরি হয়ে গেছে, মানে যদি 80-এর উপর হয় তাহলে এটা, না হলে জেনারেল ফরম্যাট, দেখছেন। তো আমরা জেনারেলটাকে কেটে দিলাম। এখানে কি আছে, এই পর্যন্ত আমরা করছিলাম, এখানে একটা এই যে এই কোলন সাইনটা দিতে হবে, এটা দেওয়ার পরে সেমিকোলন। তো এই সেমিকোলনটা ইউজ করার পরে আপনাকে আবার এখানে দিতে হবে যে এই যে আমাদের থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, যদি 70 হয় থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে কি হবে, এ হবে, এ। সো এইভাবে আপনি কন্টিনিউয়াসলি কিন্তু এটা দিতে পারবেন। দেন যদি ওকে করেন তাহলে কি হবে, ফরম্যাট হয়ে যাবে। এবং দেখেন এখানে কি হচ্ছে, এখানে আপনি অন্য কোনো ভ্যালু দিলে কাজ করবে না। অর্থাৎ যেহেতু আমরা অ্যাপ্লাই করছি, যখন আপনি মাল্টিপল অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অন্য ভ্যালুতে কাজ করবে না। মানে হচ্ছে আপনি দিচ্ছেন 50, এই 50 কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ 50-এর জন্য আমরা কোনো ডেফিনেশন তৈরি করি নাই, ঠিক আছে। বাট যদি আপনি এটাকে 70 দেন, 70 দিলে তখন এই যে এ হয়ে গেছে, বুঝছেন। যখন আমি 75 দিচ্ছি এ, যখন আমি 85 দিচ্ছি তখন এ প্লাস, আর এটার নিচে যখন দিব তখন কাজ করবে না। এখন ওইটা কীভাবে কাজ করতে হবে, তাহলে আপনাকে পুরোটা তৈরি করতে হবে, যে 0 থেকে মানে 33-এর কম পেলে লেস দেন 33-এর কম পেলে ফেল হবে। সো এইভাবে আপনারা করতে পারবেন। সো যাই হোক, আমরা এটা কন্ডিশনাল যখন শিখবো তখন আরও ডিপলি ডিটেলস শিখবো। তবে আপনারা এইভাবে ফরম্যাটিংটা, কাস্টম ফরম্যাটিংটা করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমার ওভারঅল হচ্ছে ফরম্যাটের এভরিথিং। তো এটাতেই মোটামুটি আমাদের টাইম প্রায় শেষ। আমি অনেক বেশি ডিটেলস আলোচনা করে ফেলছি, যদিও এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং অনেক ইফেক্টিভ, এই জন্য বলা হয়েছে। আচ্ছা, এখন দেখব হচ্ছে আমরা কপি অ্যান্ড পেস্ট। তো কপি পেস্টের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ডেটা সেট দেওয়া আছে। সো আমরা হচ্ছে নর্মালি কপি পেস্ট বলতে যেটা বুঝি আর কি, Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+V দিয়ে পেস্ট করব। কিন্তু আসলে এক্সেলে হচ্ছে বিভিন্ন টাইপের কপি পেস্ট আছে, যেগুলো আমাদের এক এক সময় এক একটা কাজে লাগে, এবং এটা আমাদের কাজটাকে অনেক বেশি প্রোডাক্টিভ করে দেয় আর কি, ইফেক্টিভ করে দেয়। তো মোটামুটি যতগুলো আছে পসিবল, যতগুলো কপি পেস্ট আছে, তো যেগুলো আমাদের আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগবে সেগুলো আমি একটু দেখবো আর কি। তো প্রথমে আমরা নর্মালি যে কপি পেস্টটা জানি, যে পুরো অংশটাকে প্রথমে সিলেক্ট করলাম, বা আপনি যতটুকু কপি করবেন, যদি চান যে এতটুকু অংশ কপি করতে, সিলেক্ট করবেন জাস্ট, যে আমি চাচ্ছি একটা করতে পারেন। যদি 4-5টা একসাথে করতে চান 4-5টা একসাথে করতে পারেন। তো আমি চাচ্ছি পুরোটাকে কপি করতে। সো Ctrl+C দিলাম, দেন এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পরে ফলে দেখতে পাচ্ছেন যে আমি একদম সেম টু সেম, মানে হুবহু কপি পেস্টটা হয়েছে, ঠিক আছে। এখানে যেরকম আছে একদম এখানেও সেম, যেটা হচ্ছে সরাসরি কপি পেস্ট। Ctrl+C দিয়ে কপি, অথবা রাইট ক্লিক করে এখান থেকে কপি, এবং দেন এখান থেকে Ctrl+V দিয়ে আমরা পেস্ট করতে পারি। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি একটু ব্যাকে যাই, যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রথম যে রোটা, মানে এটা কিন্তু অনেক বড় ছিল সাইজটা, বাট এটা কিন্তু সাইজটা অনেক ছোটো সাইজ। তো এখন আপনি চাচ্ছেন একদম সেম টু সেম করতে, ঠিক আছে। মানে হচ্ছে এখানে যে সাইজটা আছে এই সাইজের মতো এই সাইজ হবে। তাহলে আমরা কীভাবে করব, একটু Ctrl+Z দিয়ে ব্যাকে যাই। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখন কথা হচ্ছে শুধু তাই না, আমরা যখন কোনো কিছু কপি করি তখন আমরা যেখানে পেস্ট করব, কোনো কলামের অথবা রোর কিন্তু সাইজ বড় হয় না। যেমন আপনি যদি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করেন তাহলে কিন্তু সাইজ বড় হচ্ছে না। এখন এখানে পেস্ট করার কারণে বড় হচ্ছে কেন, কলাম মানে কলামটা, কারণ এখানে কলাম সাইজের সাথে এই কলাম সাইজ মিলে গেছে, এই জন্য আমার এখানে এরকম আসছে। বাট আপনি এটা এইদিকে পেস্ট করলে কিন্তু কলাম সাইজ কিন্তু বড় হতো না, যেখানে যে কলাম সেখানে সেই কলামই পাচ্ছে। তো যখন আপনি একদম সেম টু সেম চাবেন, তাহলে যেটা করতে হবে আপনাকে এই যে 7 থেকে 13, অর্থাৎ রো বরাবর পুরো রোগুলোকে কপি করতে হবে Ctrl+C দিয়ে। এবং আপনি কিন্তু এখানে Ctrl+V দিবেন না, এটা দিতে হবে। যেমন আমি 18 নম্বর থেকে শুরু চাচ্ছি, তো 18 নম্বর রোর উপর ক্লিক করে Ctrl+V দিব, তাহলে দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম হয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম কোনটা? প্রবলেমটা হচ্ছে যে যখন আপনি এখানে কোনো কিছু থাকবে, এখানে মনে করেন কোনো লেখা আছে বা এখানে কোনো একটা ডেটা সেট আছে, আপনি যখন এখান থেকে Ctrl+C দিয়ে কপি করতেছেন এবং এখানে Ctrl+V দিচ্ছেন, তখন কিন্তু ওইগুলো সহ কিন্তু চলে আসবে। তাহলে এটা সলিউশনটা কি, আসলে এটা কি করা যেতে পারে?
সো এটার একটা সমাধান হচ্ছে আমরা এই 18 থেকে 24 রো পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা প্রথমে কন্ট্রোল চেপে ধরে এখান থেকে টেনে দিয়ে এই অংশটুকুকে সিলেক্ট করে ফেলাম। মানে কি হলো, এই অংশ এখন সিলেকশনের বাইরে চলে গেল, তার মানে এখান থেকে বাকি সব সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল মাইনাস দিব। কন্ট্রোল মাইনাস দিলে কি হবে, ডিলেটের অপশন আসবে এবং এখান থেকে যে অপশন থাকবে এটাই রেখে ওকে করে দিব। তাহলে কি হবে যে এর বাম পাশে যা কিছু আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সো এটা একটা সিস্টেম আমরা ফলো করতে পারি। আচ্ছা, এটা গেল। এখন আসেন যে আমরা যদি এটাকে বাম পাশে কন্ট্রোল চেপে ধরে আমি এগুলোকে একটু ডিলিট করে দেই। আমরা যদি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে বাম পাশে পেস্ট করি, মনে করেন এখানে যখন পেস্ট করব তখন কিন্তু আমার কলাম তো যেহেতু এটার সাথে এই কলামটা মানে এই রোর সাথে রো মিলে গেছে বলে কিন্তু আমার রোটা ঠিক আছে, বাট কিন্তু আমার কলাম সাইজ বড় হয় নাই। আপনি যদি কলাম সাইজ বড় করতে চান সেখানে সেটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটার ওয়েটা হচ্ছে আমরা রাইট ক্লিক করে এই যে এখানে একটা অপশন আছে, যদি এখানে অনেকগুলো অপশন আছে এগুলো প্রত্যেকটা আমরা একটা একটা করে দেখব। তো পেস্ট অপশন, পেস্ট স্পেশালে গিয়ে এখান থেকে এই যে একটা অপশন আছে এটাকে বলা হয় কিপ সোর্স কলাম উইথ, অর্থাৎ কিপ মানে হচ্ছে রাখবে সোর্স কলাম উইথ, মানে আমাদের যে সোর্স কলামগুলো এই কলামে যে উইডের যে সাইজটা ওই সাইজটাই কিন্তু এখানে করে দিবে। যার কারণে আপনি যখন এখান থেকে এই অপশনটাকে ক্লিক করবেন তাহলে কি হবে, একদম এই কলামের সাথে এই কলামের সাইজটাকে সমান করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বাট আপনি যদি এখানে কিপ সোর্স কলাম দিতেন তাহলে কি হতো, যদি এখানে আমি করতাম এই যে, তাহলে কিন্তু ঠিকই ওইভাবে আসতো, বাট এই যে আমাদের রো সাইজটা কিন্তু হতো না। ঠিক আছে, সেটা একটা বিষয়। তো এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের সরাসরি কপি পেস্ট। এখন আসেন 2 নাম্বার কপি পেস্টটা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। অনেক সময় এরকম হতে পারে যে আমাদের আসলে শুধুমাত্র এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো দরকার, মানে হচ্ছে ভ্যালুগুলো দরকার। তো তখন আমরা কি করতে পারি, রাইট ক্লিক করে, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে কন্ট্রোল ভি দিয়ে সরাসরি পেস্ট করি এটারই আরেকটা অপশন হচ্ছে রাইট ক্লিক করে এই অপশনটা, এটা মানেই কন্ট্রোল ভি। এটা দিয়ে কন্ট্রোল যেভাবে কাজ করবে আবার কন্ট্রোল ভি দিলেও একই কাজই হবে। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভির কাজ। এখন আরেকটা পেস্ট হচ্ছে এই যে এখানে 1 2 3, এটা হচ্ছে ভ্যালু পেস্ট। ভ্যালু পেস্টটা কি, ভ্যালু পেস্টটা হচ্ছে যে এখানে আপনার শুধুগুলো এখান থেকে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো নিয়ে আসবে। দেখেন মার্কসটা কিন্তু মাঝখানে ছিল, কারণ কি, কারণ এই মাঝখানে সেলটা ছিল মার্কস সেল, আর মার্কস সেলের ভ্যালুটা নর্মালি থাকে বাম পাশে। তো যার কারণে যেহেতু এটা মার্কসটা উঠে গেছে, মার্কস করে দেয় নাই, যার কারণে বাম পাশে চলে আসছে। এখন আপনি বলতে পারেন এখানে কালার কেন হলো, কালার রেড কালার এই জন্যই হয়েছে কারণ এখানে হয়তো আগে থেকে লাল কালার ছিল। আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কিছু একটা যদি লিখি তাহলে দেখতে পাচ্ছেন লাল কালার, তার মানে আগে থেকে কালার করা ছিল। অর্থাৎ যদি আপনার এই সেলগুলো এমন হয় যে সেলগুলো আগে থেকে কোনো একটা কালার করা আছে, মনে করেন যে রেড কালার করা আছে, তখন আপনি যদি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে ভ্যালু পেস্ট করেন তাহলে কিন্তু ওই কালারটাই কিন্তু পাবে যেই কালারটা আগে থেকে এখানে থাকবে। তো যেহেতু আমাদের কালারগুলো হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ব্ল্যাক কালার থাকে আর কি, এগুলো যেহেতু ব্ল্যাক কালার থাকে কালারগুলো, তো যার কারণে আমরা যখন কোনো ভ্যালু পেস্ট করি তখন সেটা ব্ল্যাক কালারেই আসে। রাইট ক্লিক করে ভ্যালু পেস্ট করলাম, কি হলো, ব্ল্যাক কালার হলো। আচ্ছা, এরপরে আরেকটা পেস্ট হচ্ছে আমরা এখানে করি এই পাশে, এটাকে বলা হয় ফর্মুলা পেস্ট, ফর্মুলাস। ফর্মুলা পেস্টে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে ভ্যালু পেস্ট এবং ফর্মুলা পেস্ট কিন্তু একদম সেম টু সেম দেখাচ্ছে, বাট পার্থক্যটা হচ্ছে এগুলো কিন্তু কোনো, দেখেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, এখানে প্রত্যেকটাই কিন্তু ফর্মুলা দেওয়া আছে, বাট এখানে কিন্তু কোনো ফর্মুলা কিন্তু আসে নাই, কারণ আমরা এটাকে ভ্যালু পেস্ট করছি। তো যদি আপনি এগুলোকে সিলেক্ট করেন, ডাবল ক্লিক করেন, তাহলে দেখেন এখানে ফর্মুলাগুলো কিন্তু চলে আসছে, বুঝছেন ব্যাপারটা? সো এখানে কিন্তু ফর্মুলাগুলোও চলে আসছে, এই যে ফর্মুলাগুলোও কিন্তু চলে আসছে। অর্থাৎ ভ্যালু পেস্টটা হচ্ছে শুধুমাত্র টেক্সটগুলো নিয়ে আসে, কোনো ফর্মুলা আনে না, আর ফর্মুলা হচ্ছে ভ্যালুর সাথে ফর্মুলা নিয়ে আসে। এরপরে আমাদের আরেকটা পেস্ট হচ্ছে, এটাকে আমি আবার কপি করি কন্ট্রোল সি দিয়ে, এখানে রাইট ক্লিক করি, এই যে এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং, মানে শুধুমাত্র ডিজাইনটা চলে আসবে, এই যে শুধুমাত্র ডিজাইনটা চলে আসছে, মানে শুধু ডিজাইনটা আসবে, কোনো লেখা বা কোনো ফরম্যাট কোনো কিছু আসবে না, যার শুধু ফরম্যাটিংটা চলে আসবে, ডিজাইনটা। আচ্ছা, এরপরে আরেকটা পেস্ট হচ্ছে লিঙ্ক পেস্ট। রাইট ক্লিক করে ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজটা আছে জাস্ট হচ্ছে ওইটাকে ঘুরাই দিবে। যেমন মার্কসটা আছে হচ্ছে রো বরাবর, এটাকে কলাম বরাবর করে দিচ্ছে, এবং বাংলা ইংলিশ ম্যাথ এগুলো ছিল হচ্ছে উপর দিকে, এগুলোকে নিচের দিকে করে দিচ্ছে, এবং এখানে ছিল যে নেমগুলো এগুলো উপরে করে দিচ্ছে, অর্থাৎ জাস্ট এটাকে ঘুরাই দিচ্ছে। অর্থাৎ আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে এটাকে বলি, যেমন আমি যদি এখানে লিখি ঢাকা, তারপর হচ্ছে খুলনা, তারপর হচ্ছে বরিশাল,
এই তিনটা যদি আমি চাচ্ছি কন্ট্রোল সিতে কপি করতে, এটাকে চাচ্ছি আমি পাশাপাশি আনতে, তাহলে কী করবো, রাইট ক্লিক করে এখানে ট্রান্সপোজে ক্লিক করবো, তাহলে কী হবে, পাশাপাশি চলে আসবে। আবার এটাকে রাইট ক্লিক কপি করে যদি এখান থেকে যদি এটাকে ট্রান্সপোজে ক্লিক করি, তাহলে আবার এটা লম্বালম্বি হয়ে যাবে, অর্থাৎ ভার্টিক্যালি হয়ে যাবে। সো এইভাবে মূলত আমরা ট্রান্সপোজের কাজটা করতে পারি। এরপরে আরেকটা পেস্ট হচ্ছে সর্বশেষ, যেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, একটু নিচে গিয়ে এখানে যদি পেস্ট করে রাইট ক্লিক করি, এটাকে বলা হয় লিঙ্ক পেস্ট। এই যে লিঙ্ক পেস্টটা আসলে কীভাবে কাজ করে, লিঙ্ক পেস্টটা হচ্ছে এখানে প্রত্যেকটা, যেমন এটা মার্কসের উপর ডাবল ক্লিক করে এখানে দেখাচ্ছে ইকুয়াল টু B7, B7 মানে হচ্ছে এই যে এই সেলটা, প্রথম যে সেলটা B7, অর্থাৎ আমি বলছিলাম মার্কটা কিন্তু কর্নারে আছে, যেহেতু এটা মার্কস করা এই জন্য মিডিল থেকে দেখাচ্ছে। তো এই B7 সেলটা কিন্তু হয়ে গেছে। আবার দেখেন এখানে আহমদুল্লাহ, সো আহমদুল্লাহ আছে কত, B9 সেল, এই যে এটাকে কি B9 সেল। এবং আপনি একটু নিচের দিকে খেয়াল করবেন যে এখানে যদি আহমদুল্লাহতে ডাবল ক্লিক করে দেখাচ্ছে ইকুয়াল টু B9, অর্থাৎ আমি যদি এই আহমদুল্লাহ নামটাকে এখান থেকে চেঞ্জ করে কিছু একটা দিয়ে দেই, তাহলে যেটা হবে আপনি দেখবেন যে লিঙ্ক পেস্টের কারণে এখানেও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে লিঙ্ক পেস্ট। সো এই ছিল মোটামুটি আমাদের পেস্টের ওভারঅল কয়েকটা বিষয়। আরও কিছু পেস্ট আছে, আপনারা দেখতে পারেন যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি যদি রাইট ক্লিক করি, এখানে যে অপশন একটা তো আপনাদের তখন প্রথমেই দেখাইছে, এটা হচ্ছে কিপ সোর্সিং কলাম উইথ, আর এর পাশাপাশি আরেকটা আছে নো বর্ডার, মানে পেস্ট হবে কোনো বর্ডার আসবে না, আগেরটাই বর্ডার ছিল, যেমন আমাদের সরাসরি পেস্ট করলে বর্ডার আসবে, আর এটাই হচ্ছে বর্ডার নাই, এটা একটা পেস্ট। আরেকটা হচ্ছে এই যে এটা ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, নাম্বার ফরম্যাটিং সহ আসবে। আরেকটা পেস্ট হচ্ছে ভ্যালু কিপ সোর্সিং ফরম্যাট, এটা দেখতে পারেন। আপনার বাকি যেগুলো আছে এগুলো আসলে খুব বেশি কাজে লাগে না, বাট আপনি দেখতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লাগতে পারে কাজে, সেটা হচ্ছে পিকচার ফরম্যাট, যেমন এটা হচ্ছে পিকচার আর এটা হচ্ছে লিঙ্ক পিকচার। পিকচার আর লিঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি পিকচারে ক্লিক করেন তাহলে কি হবে, এটা কিন্তু এখন পিকচার হয়ে গেছে, এখন আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন। মনে করেন আপনি এখানে রেখে দিতে পারেন, এটাকে কি করতে পারেন, এখান থেকে টেনে ধরে বড় করতে পারেন, আবার টেনে ধরে ছোটো করতে পারেন। তো এটা একটা পিকচার হয়ে গেছে। আর পিকচার উইথ টেক্সট যেটা, সেটার কাজ হচ্ছে যে আমি যদি এখানে একটু পেস্ট করি, রাইট ক্লিক করে এই যে এখান থেকে যদি পিকচার লিঙ্কে ক্লিক করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা কিন্তু এখন পিকচার হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু লিঙ্ক, মানে হচ্ছে এখান থেকে যদি আপনি ভ্যালু চেঞ্জ করেন এখানেও চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে A+ আব্দুর রহমান, এটাকে যদি আমি 145 করে দেয়, এখানে 45 হবে, অর্থাৎ সেই পিকচারটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে পিকচার এবং লিঙ্ক পিকচারের মধ্যে পার্থক্য। সো এই ছিল ওভারঅল পেস্টের এভরিথিং। তো আশা করি বুঝতে পারছেন। বাকি আরও 2-1টা আছে ভিতরে, খুব একটা কাজে লাগবে না, বাট আপনারা চাইলে ওগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, ইউজ করে দেখতে পারেন। সো মোটামুটি আজকের 11 নম্বর লেকচারে হচ্ছে আমরা সব ফরম্যাটের মোটামুটি এভরিথিং আর হচ্ছে কপি পেস্টটা দেখলাম বিস্তারিত ইন ডিটেলস। সো যতটুকু দেখাইছে এতটুকু আপনাদেরকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, বারবার অ্যাপ্লাই করতে হবে, তাহলে আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। সো আজকে এই পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ আমাদের পরবর্তী লেকচার 12 নম্বর আমরা পরবর্তী দিন শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।